এখন চলে যাচ্ছে ভোটারের ইশতেহারে। সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গুলজার আহমেদ। ধন্যবাদ। আসলে রাজনৈতিক দলগুলো ঘোষণা দেয়, ছাপায়, প্রকাশ করে। মূলত কাগজে কলমে মালিক তারাই। বলছিলাম ইশতেহারের কথা। এই ইশতেহার আসলে রাজনৈতিক দলের কর্মীর নাকি সাধারণ প্রান্তিক জনপদের? এসব নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটারের ইশতেহারের গাড়ি এখন সিলেটে। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি গুলজার আহমেদ। দর্শক, শুরুতেই আসলে আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, প্রথমেই বলছি ভোটারদের ইশতেহার। এ বিষয়ে কথা বলার জন্য সিলেট জনপদ থেকে যারা অংশগ্রহণ করেছেন আমাদের সাথে, তাদের পরিচয় করে দিচ্ছি। আমি প্রথমেই আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি জনাব রেজাউল হাসান কয়েসলুদি, তিনি মহানগর বিএনপির সভাপতি। আমার বাম পাশে আছেন মোহাম্মদ ফখরুল ইসলাম, তিনি বাংলাদেশ জামাতে ইসলামীর মহানগরের আমির। একদম সর্বডান দিকে আছেন MAR আফজাল, তিনি এনসিপির আহ্বায়ক সিলেট মহানগরীর। এবং সবশেষ বামে যিনি আছেন জনাব ইকবাল সিদ্দিকী, তিনি সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি। আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতে একটু জনাব কয়েসলুদি আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিশাল একটি পরিবর্তন, মানুষের কাঙ্ক্ষিত একটি নির্বাচন, যেটি হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটি রাজনৈতিক দল এখন মাঠে সক্রিয়। নিশ্চয় আপনারাও নেতৃত্বস্থানীয় ব্যক্তি হিসেবে রাজনৈতিক দলের কাজ করছেন। খুব কম সময়ের মধ্যে যদি আপনি সিলেট প্রেক্ষাপটে ভোটারদের দ্বারে যে আপনারা যাচ্ছেন, সেখানে আপনাদের ইশতেহারগুলো কিভাবে তুলে ধরছেন এবং কোন প্রত্যাশার আশা তাদেরকে শোনাচ্ছেন? আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আজকের এই চমৎকার আয়োজনে যারা উপস্থিত হয়েছেন। আমাদের আজকের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে নির্বাচন কেন্দ্রিক আমাদের যে প্রতিশ্রুতিগুলো আমরা ভোটারদের দিচ্ছি অথবা আমরা কি করতে যাচ্ছি, সেই কথাগুলো এখানে আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে। আমি শুরুতেই আমার মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করছি যাদের কারণে আজকের এই পরিবেশটি আমরা পেয়েছি, যাদের কারণে আমরা আজকে নির্বাচন নিয়ে কথা বলতে পারছি অথবা আমাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার যে প্রতিযোগিতা আমাদের মধ্যে শুরু হয়েছে, সেটি বাস্তবের রূপ নিতে গিয়ে যারা শহীদ হয়েছেন, আত্মত্যাগ করেছেন, আমরা তাদেরকে আজকে স্মরণ করছি। আমরা মর্যাদার আসন সিলেট 1 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হচ্ছেন আমাদের খন্দকার আব্দুল মুক্তাদির। আমরা দীর্ঘদিন যে কাজটি করেছি সেটি হচ্ছে আমরা আমাদের পরিকল্পনাগুলো নেয়ার আগে, আমরা প্রতিশ্রুতি দেওয়ার আগে, আমাদের ম্যানিফেস্টো প্রচারের আগে আমরা প্রত্যেক মানুষের কাছে গিয়েছি, প্রতিটি শ্রেণী পেশার ধর্ম গোত্রের মানুষের কাছে গিয়ে তাদের কথাগুলো আমরা বোঝার চেষ্টা করেছি, তাদের অপিনিয়নগুলো নিয়েছি। এবং আমরা সিলেট 1 আসনের প্রার্থী খন্দকার মুক্তাদির, ধানের শীষের প্রার্থী, উনি একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন সিলেটের মানুষের কাছে যে আমরা কেমন সিলেট চাই। এবং আমরা লক্ষ্য করেছি সেখানে বিভিন্ন বয়সের শ্রেণী পেশার মানুষ কিন্তু তাদের মতামত দিয়েছেন। আমরা প্রত্যেকটি ধর্মের মানুষের সাথে বসেছি, তাদের সাথে কথা বলেছি, ইন্ডিভিজুয়ালি তাদের কাছে যাওয়ার চেষ্টা করেছি। সেই জায়গায় খুব সংক্ষেপে যদি আপনি বলেন যে আপনাদের নতুনত্বের জায়গা আসলে কোনটি, কোন জিনিসগুলো আপনারা প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছেন ভোটারদের সাথে, এই বিষয়টা খুব সংক্ষেপে আপনি বলবেন। ধন্যবাদ আপনাকে। আমরা প্রকৃতপক্ষে মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে সেটি সমাধানের লক্ষ্যে আমরা কথা বলেছি, এটিই হচ্ছে নতুনত্ব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসবো আবার আপনার কাছে। আমার বাম দিকে রয়েছেন ফখরুল ইসলাম, তিনি সিলেট মহানগর জামাতের আমির। আমি আপনার কাছে জানতে চাই, একই প্রশ্ন যদি করি, সিলেট প্রেক্ষাপটে শুধুমাত্র সিলেট 1 আসন নয়, সিলেটের আরও 6টি আসন। আপনি জানেন এক এক এলাকা এক এক ধরনের বৈচিত্র্যতায় ভরপুর, নানান সংকট আছে, সমস্যা আছে। আপনারা নতুনত্বের জায়গা থেকে প্রার্থীরা, আপনাদের যে দলীয় প্রার্থী আছেন, তারা জনগণের কাছে কোন বার্তাটা দিচ্ছেন এবং পরিবর্তনের আশা কতটুকু দেখাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ এখন টিভিকে এই ধরনের একটা আয়োজনের জন্য। আমি স্মরণ করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাসূলের প্রতি দুরূদ সালাম পেশ করছি এবং বিশেষ করে জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তাদের অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমাদের শহীদ আমিরে জামাত থেকে আরম্ভ করে আমাদের অনেক নেতৃবৃন্দ শহীদ হয়েছেন, প্রত্যেককে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আপনি জিজ্ঞেস করেছেন যে এই 1 আসন নিয়ে আমাদের কি ভাবনা। আপনি জানেন যে এই 1 আসনে
বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে মৌলানা হাবিবুর রহমান, যিনি এখানকার মাটি এবং মানুষের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কিত একজন ব্যক্তি। তিনি একজন সফল ব্যবসায়ী এবং শিক্ষাবিদ। তিনি ছাত্র জমানা থেকেই তিনি সিলেট আলিয়া মাদ্রাসার নির্বাচিত বিপি ছিলেন এবং ছাত্র অঙ্গন থেকেই তার নেতৃত্বের যোগ্যতা নিয়ে মানুষের কাছে রয়েছেন এবং তিনি মানুষের মুখের ভাষা, চোখের ভাষাগুলো বোঝার মতো তার এই সক্ষমতা আছে। আপনি যেটা জানতে চেয়েছেন, আমাদের এই সিলেট দুটি অংশ নিয়ে বিভক্ত, একটা হলো সিলেট নগরী, আরেকটা হলো সিলেট সদর। এই নগরীর মধ্যে বিশেষ করে আমাদের অনেকগুলো সমস্যা বিদ্যমান, এগুলো নিয়ে আমরা কাজ করার জন্য আমরা ভাবছি এবং এই আলোকে একটা মাস্টার প্ল্যান গ্রহণ করা, এক্সপার্ট নিয়োগ করা এবং তাদের মাধ্যমে নগরীকে একটা বাসযোগ্য নগরী হিসাবে গড়ে তোলার প্রয়াস গড়ে আপনারা তোলার জন্য আমরা চালাবেন। চেষ্টা করব। সেই দিক থেকে নদী ভাঙ্গন থেকে রোধ করা, খালগুলা খনন করা, ড্রেনেজগুলা ব্যবস্থাপনা সঠিকভাবে নেওয়া, অর্থাৎ নাগরিক সুবিধা যা যা আছে সেটি আপনাদের নাগরিক সমস্যাগুলাই মূলত সমাধানের জন্য চেষ্টা আমরা করবেন। আমাদের সাধ্যের জায়গা থেকে স্থানীয় সরকারের সাথে সমন্বয় করে এই কাজগুলো আমরা অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আসবো আমরা একটু এনসিপির তিনি আহ্বায়ক যিনি আছেন জনাব আফজাল, আপনার কাছে আসলে জানতে চাই, এনসিপির উপর মানুষের প্রত্যাশার পারদ অনেক উপরে ছিল। দলীয় দিক থেকে আপনাদের সিলেট কেন্দ্রিক, বিশেষ করে সিলেট 6টি আসনে আপনাদের কার্যক্রম কেমন এবং জনগণের কাছে আপনারা কোন বার্তাটা দিচ্ছেন সেটি আমাদেরকে একটু স্পষ্ট করবেন এবং 2 মিনিটের মধ্যে শেষ করবেন। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি স্মরণ করতেছি আপনাদের জুলাই যোদ্ধা যারা আহত হয়েছেন এবং শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতেছি। আমাদের এনসিপির জাতীয় নাগরিক কমিটির প্রথম হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ। আমরা চাই কারোর মধ্যে কোনো ধরনের বৈষম্য থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না। আর আমার যেহেতু আমি সিলেটে একে আছি, সিলেট একের বিষয়ে আমাদের যে 11 দলীয় জোটের মনোনীত আমাদের প্রার্থী জামাত ইসলামীর মৌলানা হাবিবুর রহমান সাহেব, ওনাকে নিয়ে আমাদের বিশাল জাতীয় নাগরিক পার্টির বিশাল চিন্তাধারা আছে। আমাদের সিলেটের যত নাগরিক সেবা আছে সবগুলো আমরা সমাধানের চেষ্টা করব। বিশেষ করে আমাদের সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন এত অবনতি হচ্ছে, এটা মানে বলার যোগ্য না। গতকালকেও ছিনতাই হয়েছে, মানে কন্টিনিউ আইন শৃঙ্খলায় এত অবনতি হচ্ছে। টোটাল সামাজিক নিরাপত্তার কথা আপনি বলছেন যে এই বিষয়টা নিয়ে আপনারা কাজ নিয়ে আমরা করবেন। কাজ করব ইনশাআল্লাহ। এবং নতুনত্ব, আমাদের জাতীয় নাগরিক পার্টি সবসময় চায় যে নতুনত্ব কোনো কিছু আমরাও যাতে সেটা চাই। দেশের অবশ্যই আপনার জনগণকে সাথে দেখাতে আমিও পারছি। একমত। আসবো আপনার কাছে। আমরা একটু কথা বলতে চাই, আমাদের আরেকজন অতিথি আছেন জনাব ইকবাল সিদ্দিকী। আপনার কাছে আসলে আমি যে বিষয়টা বলবো, এখানকার রাজনৈতিক নেতৃবৃন্দ যে বক্তব্যগুলো তুলে ধরলেন, একজন সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে আপনার মূল্যায়ন আসলে কতটুকু, আর কি কি যুক্ত করা যেতে পারে, এবং 2 মিনিটের মধ্যে শেষ করবেন। ধন্যবাদ আজকের এই সুন্দর আয়োজনের জন্য এখন টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমরা আমাদের 3 জন অতিথির বক্তব্য শুনেছি। বিশেষ করে আমাদের বিএনপির যিনি নেতা আছেন রাজাউল হাসান লোধি এবং ফখরুল সাহেব এবং এনসিপির আফজাল সাহেব, তারা তাদের কথাবার্তা বলেছেন সিলেটকে নিয়ে তারা কী ধরনের চিন্তাভাবনা করেন। আমি একটু ভিন্নভাবেই কথা বলবো। একটু দেখেন, 71-এর মুক্তিযুদ্ধের পর মানুষ কিন্তু এক ধরনের হতাশায় নিমজ্জিত হয়েছিল, যদিও পুরো জাতি একটি বড় ধরনের আশা করেছিল। সেখানে অনেক কিছুই আমাদের অর্জিত হয়েছে, কিন্তু ন্যূনতম কিছু জিনিস কিন্তু এখনো হয়নি। ঠিক একইভাবে আজ থেকে বছর 1.5 আগে 24-এর অভ্যুত্থানের পর সাধারণ মানুষের মধ্যে কিন্তু নতুন করে একটা আশা সৃষ্টি হয়েছিল। কিন্তু আমার সাথে একমত কেউ নাও হতে পারেন, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের বেশ কিছু কার্যক্রম গত এই 15-16 মাসে সাধারণ মানুষের কাছে কিন্তু খুব পছন্দ হয়নি। তারা যে পরিবর্তনের স্বপ্ন দেখতে শুরু করেছে সেই জায়গায় অনেকটাই হোঁচট খেয়েছে। এই সময়ের মধ্যে হয়তো কিছু করা সম্ভব নয়, কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতির জায়গায় তাদের সৎ থাকতে হবে। সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চল, এই নগরীকে ঘিরে বহু মানুষের বহু কার্যক্রম, কিন্তু আমরা অতীতে যেমন দেখিনি, সুস্পষ্ট রাজনৈতিক নির্দেশনার অভাবে আমরা সাধারণ মানুষজনকে বারবার হতাশায় ভুগতে দেখি। এবার আমরা সঙ্গত কারণে আশা করতে চাই যে এই 26-এর নির্বাচনের মধ্য দিয়ে তারা যে কথাগুলো বলছেন, কথা এবং কাজে মিল রাখবেন। রাজনীতিবিদদেরকে কিন্তু খুব সাধারণভাবে সাধারণ মানুষ খুব একটা ইতিবাচক দৃষ্টিতে দেখে। অসংখ্য ধন্যবাদ। সেই জায়গায় তাদেরকে
বড় ধরনের পরিবর্তনের দিকে অবশ্যই যেতে হবে। জনাব ইকবাল ধন্যবাদ। সিদ্দিকী, আপনার কাছে আবার আমরা আসবো। আমাদের আপনারা যে আলোচনা করলেন, অবশ্যই এই যে নির্বাচনকে ঘিরে মানুষের যেমন প্রত্যাশা আছে, তেমনি যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, যারা প্রার্থী আছেন, সবারই একটি প্রত্যাশা রয়েছে। আমরা চাই সবার প্রত্যাশা পূরণ হোক। আসবো আবার ফিরে। এই মুহূর্তে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, থাকুন আমাদের সাথেই। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি সিলেট থেকে আপনাদেরকে। আসলে গণতন্ত্রের জন্য নির্বাচন, আর এই নির্বাচন কাদের জন্য? নিশ্চিত যারা প্রান্তিক জনপদ আছেন, অর্থাৎ সাধারণ ভোটার, তাদের জন্য। আমরা এই মুহূর্তে এতক্ষণ প্রার্থীদের কথা শুনছিলাম। এই মুহূর্তে আমরা শুনতে চাই এখানকার সাধারণ ভোটার যারা আছেন, বিশেষ করে সিলেট প্রেক্ষাপটে যারা বসবাস করেন, তাদের কথা শুনতে চাই। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু মহিলা ভোটারও আমাদের সাথে রয়েছেন। সেখান থেকে আমরা যদি একজনকে প্রশ্ন করি, এখানে যারা প্রার্থী রয়েছেন, দলীয় প্রার্থীদের কাছে আপনাদের আসলে কোনো প্রশ্ন আছে কিনা এবং কোন বিষয়টা আপনারা জানতে চাচ্ছেন? আমি জামাতের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে গিয়ে যে উনি যদি ক্ষমতায় আসেন তাহলে নারীদের শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে ওনাদের পরিকল্পনাগুলো কি কি, আর কর্মসংস্থান নারীদের বাধাগ্রস্ত হয়ে দাঁড়াবেন কি না? ধন্যবাদ আপনাকে। আমরা খুব দ্রুত প্রশ্নগুলো আসলে শুনতে চাই। এখানে আরেকজন আছেন, আপনার আসলে প্রশ্নটা জানতে চাই। আমার প্রশ্নটা হচ্ছে, ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন আমরা যে এমপিরা যারা নির্বাচিত হওয়ার পরে আমাদের সিলেটের আঞ্চলিকগুলো, যেমন নগরবাসীর যে দুর্ভোগ, যেমন পানির সমস্যা, তারপরে গ্যাসের সমস্যা, ইলেকট্রিক সমস্যা, এই সমস্যাগুলো সমাধানের জন্য আমি জানতে চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার বাম পাশে যেহেতু আরও কিছু ভোটার আছেন, কিছু তরুণ ভোটারও আছেন, আমরা সেখান থেকে আরও দুইজনের কাছে আমরা একটু জানতে চাইব। আপনি যদি বলেন যে সিলেট প্রেক্ষাপটে আপনারা কোন জিনিসটা পরিবর্তন চাচ্ছেন? নির্বাচনের পরে যারা নির্বাচনের সরকার গঠন করবে তাদের কাছে আমার একজন তরুণ হিসেবে প্রশ্ন একটাই, আপনারা তরুণ সমাজকে নিয়ে কি চিন্তা করতেছেন? তরুণ সমাজ এখন বেকারত্বের অনেক ঊর্ধ্বে, অনেক প্রচুর আমরা জানি সিলেটের কিংবা সারা বাংলাদেশের বেকারত্ব। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। শেষ প্রশ্ন যদি আপনার কাছে জানতে চাই, আপনার চিন্তা ভাবনায় প্রার্থীদের কাছে বা রাজনৈতিক দল যারা সরকার গঠন করবেন তাদের কাছে আপনার প্রত্যাশাটা? দেখুন, সিলেটকে বলা হয় পর্যটন নগরী এবং সৌন্দর্যে ভরপুর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি নগরী। আমরা চাই যে এই সিলেটে যারাই রাজনৈতিক দলই নির্বাচিত হবেন, সিলেটের পর্যটন খাতকে উন্নয়নের জন্য কি ভূমিকা থাকবে তাদের, সেই প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ। আসলে এখানে সাধারণ ভোটার যারা আছেন তারা নানানভাবে তারা কথা বলছেন এবং সিলেটের উন্নয়ন, সিলেটের রাজনীতি, সিলেটের অর্থনীতি, সিলেটের পর্যটন, নাগরিক সুবিধা সহ সব কিছু নিয়ে কথা বলা হচ্ছে। আমরা এই কথাগুলোর সরাসরি উত্তর জানতে চাইব। আমরা এবার শুরু করতে চাই আমার বাম দিকে জনাব ফখরুল ইসলাম, আপনাকে দিয়ে। এখানে একটা প্রশ্ন ছিল, একজন নারী ভোটার প্রশ্ন করেছেন যে আপনারা যদি ক্ষমতায় যান, নারীর কর্মসংস্থানের ক্ষেত্রে, তাদের ক্ষমতায়নের ক্ষেত্রে আপনারা কতটুকু পরিবর্তন আনবেন এবং সিলেটের পর্যটন ক্ষেত্রে কি উন্নয়নের চিন্তা ভাবনা করছেন? 1 মিনিট সময়, এর মধ্যে আপনি উত্তরটা দেবেন। ধন্যবাদ। আমার যে বোন প্রশ্ন করেছেন, খুব সময় উপযোগী একটা প্রশ্ন করেছেন। নারীদের কর্মসংস্থান জাতীয় উন্নয়নের জন্য একটা অন্যতম মাধ্যম, এবং আমাদের দেশে আমাদের 50% নারীরা রয়েছেন। যেমন পুরুষরা এখানে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ভূমিকা রাখতে পারেন, সেখানে একই জায়গায় নারীরা যদি সমানভাবে ভূমিকা না রাখেন তাহলে দেশের উন্নয়ন সম্ভব নয়। এই জায়গা থেকে নারীদের অংশগ্রহণটা অবশ্যই জরুরি। আপনি জানেন, আমি একটা মেডিকেল কলেজের সাথে জড়িত আছি, যেটার প্রতিষ্ঠাকালীন থেকে আমি আছি, এবং আমার বড় ভাই যিনি এখন বর্তমানে আমিরে জামাত, তিনিও এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এবং এই প্রতিষ্ঠানই হচ্ছে শুধু নারীদের জন্য মহিলা মেডিকেল কলেজ। অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ আপনার নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে আপনার অবশ্যই ভূমিকা রাখবেন। অবশ্যই আমরা গুরুত্ব দিব এবং তাদের সেই আলোকে আমরা কাজ করে যাব। জনাব কয়েসলুদি, আপনার কাছে খুব সংক্ষেপে 1 মিনিটের মধ্যে আপনি শেষ করবেন। আপনার দল যদি ক্ষমতায় যায়, সিলেটের উন্নয়নের ক্ষেত্রে, নারীদের কর্মসংস্থানের ক্ষেত্রে, তরুণদের কর্মসংস্থানের ক্ষেত্রে এবং সামাজিক অস্থিরতা বন্ধের ক্ষেত্রে, প্রশ্ন 2টি এসেছে, আপনার উত্তরটা কি থাকবে? একদম 40 সেকেন্ডের মধ্যে আপনার উত্তরটা চাই। ধন্যবাদ। আমরা আমাদের আপুসির নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামল আমরা দেখেছি, এবং উনি আমাদের নারীদের শিক্ষা বিস্তারের জন্য যে নানামুখী কর্মসূচিগুলো নিয়েছিলেন,
সেই কর্মসূচির ফলশ্রুতিতে কিন্তু আমরা সেই সময় আমাদের নারী শিক্ষার প্রসার দেখেছি, আমাদের ছোট ছোট মেয়েদেরকে স্কুলের উপস্থিতির হার দেখেছি, আমরা প্রাথমিক পর্যায়ে শিক্ষাকে অবৈতনিক করার মাধ্যমে আমাদের শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে, শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে, সেগুলো আমরা বিগত সময় দেখেছি। বিএনপি মহান আল্লাহর ইচ্ছায় যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি ডেফিনেটলি এটি আমাদের নারীদের শুধুমাত্র শিক্ষার প্রসারই না, তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার একটা ইতিবাচক দিক হবে বলে আমার কাছে মনে হয়। অসংখ্য ধন্যবাদ। আমরা একই প্রশ্ন জনাব আফজাল আপনার কাছে আমরা আসলে জানতে চাই, একদম কম সময়ের মধ্যে শেষ করবেন, আমাদের সময় যেহেতু কম। বিশেষ করে আপনি জানেন গত পরশুদিন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের ইশতেহার ঘোষণা করেছেন 36টি ইশতেহার। এর মধ্যে নারীদের বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা আছে। তো সুতরাং আমাদের সবার চাইতে আলাদা হবে অবশ্যই নারীদের বিষয়ে আমাদের চিন্তাধারাগুলো। সামগ্রিক উন্নয়নের কথা আপনারা বলছেন, পরিবর্তনের কথা বলছেন, অবশ্যই দেশের সাধারণ জনগণ কিন্তু এটা চায়। 36টা ইশতেহারের মধ্যে আপনারা ইশতেহারগুলো পড়লেই ভালো করে বুঝতে পারবেন আমরা কি চাচ্ছি দেশের জন্য। অসংখ্য ধন্যবাদ জনাব আফজাল। ইকবাল সিদ্দিকী, আপনার কাছে আসলে একটু বিশ্লেষণ করে আপনি বলবেন, এই যে প্রার্থীদের পক্ষ থেকে দলীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা যে বক্তব্যগুলো দিলেন, ভোটের মাঠে নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসেন আসলে ইশতেহার কি সেটা বাস্তবায়িত হয় কিনা, যদি না হয়ে থাকে সেই জায়গায় আপনাদের পরামর্শটা কি থাকবে? আপনি 2 মিনিটের মধ্যে শেষ করবেন। ধন্যবাদ। এখানে আমাদের 4 জন নেতাই স্পষ্টভাবে তাদের অবস্থান পরিষ্কার করেছেন, সামনে নির্বাচনকে রেখে তাদের দলীয় অবস্থান থেকে কিছু কর্মসূচি দিয়েছেন, ভোটারদের কাছে গিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করতে চাই, অতীতেও কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো নানান ধরনের প্রতিশ্রুতি দিয়েছে, যার অনেকটাই হয়তো পরবর্তীতে বাস্তবায়ন করেনি বা করতে পারেনি। আমার কথা হলো, কোনো কারণে যদি তারা ব্যর্থ হন সেখানে কিন্তু মানুষকে বোঝাতে হবে যে এই কারণে এইটুকু হলো বা বাকিটুকু হলো না। একটা বিষয় মাথায় রাখতে হবে, 24-এর এই পরিবর্তনের পর সাধারণ মানুষের চাহিদা আকাঙ্ক্ষা সব কিছু কিন্তু অনেক বেড়ে গেছে। আমরা দেখেছি বিপুল সংখ্যক নারী শিক্ষার্থী এবং সাধারণ মানুষ কিন্তু এই আন্দোলনে অংশ নিয়েছেন। আগের মতো নারীদেরকে পিছনে রাখা যাবে না, যে যেখানেই হোক তাকে কর্মসংস্থান বা নতুন করে এগিয়ে যাওয়ার একটা পথ দেখাতে হবে। এখানে আমি যেটি বলবো, বিএনপি এবং জামাত তারা দুজনেই কোনো না কোনোভাবে ক্ষমতায় ছিলেন বা ক্ষমতার অংশীদার ছিলেন। অর্থাৎ একটি স্পষ্ট করতে হবে, অতীতে যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো না করা কাজ থেকে থাকে, সেটি এবার করতে হবে। এবং ভুল স্বীকার করায় কোনো দোষ নেই, কিন্তু অস্বীকার করলে হয় কি, মানুষের বিশ্বাসের জায়গাটা আবারও নষ্ট হয়ে যায়। আমি বলবো এই দুটি দল কোনো না কোনোভাবে যেহেতু আগে ক্ষমতায় ছিল, তারা অতীত থেকে শিক্ষা নেবেন। সাধারণ মানুষকে কিন্তু ফাঁকি দেওয়ার দিন আগের মতো নেই, এটা মনে রাখতে হবে। আমরা জানি একটি বড় রাজনৈতিক দল, তারা দৃশ্যপটে নেই, কিন্তু তাদের যে সমস্ত ভুল সেইগুলি যদি এই আগামী দিনের রাজনীতিকরা করেন, আগামী দিনে যারা ক্ষমতায় যাবেন তারা যদি সেইগুলি করতে থাকেন, মানুষ কিন্তু খুব সহজেই তাদের থেকে মুখ ফিরিয়ে নেবার একটি আশঙ্কা রয়েছে। কারণ রাজনীতি ক্ষেত্রে একটা সুস্থির প্রতিযোগিতার প্রয়োজন। দেশে শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার জন্য রাজনৈতিক দলগুলোর ভূমিকা সবচেয়ে বেশি, যদিও বিভিন্ন সময় আমরা দেখি সাধারণ মানুষ কিন্তু এখনও রাজনীতিবিদদেরকে পুরোপুরি বিশ্বাসের জায়গায় নিতে পারছে না। এটি বাস্তবতা, কিন্তু এটি করতেই হবে। এবং এই জায়গায় তাদের প্রতিশ্রুতি, বিশেষ করে আঞ্চলিক যে প্রতিশ্রুতি, সিলেট ভিত্তিক যে চিন্তাভাবনা, এইগুলোকে খুবই গুরুত্ব দিতে হবে। পর্যটনের কথা যেটি বলা হয়েছে, পর্যটন সংশ্লিষ্ট যোগাযোগ ব্যবস্থাটা উন্নয়ন করা 1 নম্বর প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ জনাব ইকবাল সিদ্দিকী আপনাকে। সুপ্রিয় দর্শক, আসলে শুনছিলেন যে নির্বাচন নিয়ে প্রার্থীদের পক্ষ থেকে যারা আমাদের সাথে কথা বলেছেন তাদের ভাবনার বিষয়, একই সাথে শুনেছেন আসলে ভোটাররা কি চান। অর্থাৎ আমরা যেটা বলি যে রাষ্ট্রের জন্য গণতন্ত্র, গণতন্ত্রের জন্য নির্বাচন, আর নির্বাচনের লক্ষ্য একটাই, দেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। অবশ্যই সবাই এটা চায়, আমরাও চাই। সুতরাং আগামীকালকের অনুষ্ঠানের দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সিলেট থেকে। আজকের মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।